কালবেলার বিশেষ বিশ্বকাপ আয়োজন মাঠের খেলা জয়ের বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেখ মেহেদী হাসান। অস্ট্রিয়ার এগ্রেসিভ ফুটবল আর তার বিপরীতে স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড, ফলস নাইন পজিশনে জাদুকর লিওনেল মেসি। জোড়া গোল আর তাতেই অস্ট্রিয়াকে 2-0 ব্যবধানে হারিয়ে নকআউটের পথে এক ধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তারা। সেই সাথে 18 গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এখন এককভাবে বসেছেন মেসি। আজকে আমরা আর্জেন্টিনার এই দুর্দান্ত জয় নিয়ে আলোচনা করব, আর এই আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন কালবেলার প্রতিনিধি কাজী পাপ্পু এবং ফুটবল ভক্ত তাজদি আল করিম। পাপ্পু এবং তাজদি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঠের খেলা জয়ের বেলাতে। আপনাকে ধন্যবাদ। শুরুতে পাপ্পু আপনার কাছে যেতে চাই। অস্ট্রিয়া কাল শুরু থেকে অ্যাগ্রেসিভ খেলছিল আর্জেন্টিনার বিপক্ষে, এবং স্কালোনি এটার বিপরীতে যেই মাস্টারমাইন্ডটা খেললো আসলে, মানে মেসিকে ফলস নাইনে খেলিয়ে, এই ট্যাকটিক্যাল মুভমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? স্কালোনি সবসময় মানে এই বিশ্বকাপটা না, স্কালোনি যখনই আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছে উনি কিন্তু ওনার যে টেকনিক, একদম ইয়াং একটা কোচের কাছ থেকে যা আশা করা যায়, দ্রুত কিভাবে কোন জায়গায় পজিশনগুলো চেঞ্জ করতে হবে, কাকে কি পজিশনে নিয়ে আসতে হবে, এ নিয়ে ভালো করে বুঝতে পারেন। আর এই টিমটা নিয়ে সে অনেক বছর ধরে কাজ করছেন এবং অনেকটা লম্বা টাইম ধরে কাজ করছেন, তো তিনি কিন্তু জানেন যে কাকে কোথায় সেট করতে হবে। এবং অস্ট্রিয়ার সাথে শুরু থেকে অস্ট্রিয়া আপনি দেখবেন যে ইউরোপের যে খেলাটা সেই ধাঁচের থেকে বের হয়ে একটু পেশি শক্তি আমার কাছে মনে হচ্ছে কালকে ওরা খেলার চেষ্টা করেছে, চার্জ করে খেলার চেষ্টা করেছে। আপনি দেখেন প্রথম যে পেনাল্টিটা পেল আর্জেন্টিনা, ওখানে দুই সাইড থেকে দুটো ডিফেন্ডার এসে কিন্তু আপনার লাউতারো মার্টিনেজকে চার্জ করেছে। বলটা চলে যাওয়ার পর চার্জটা আসলো তাদের কাছ থেকে, এবং এরপরে মেসিকে অনেকবার চার্জ করেছে। তো ওরা কিন্তু কালকে ওদের, আমরা দেখি ইউরোপের ধাঁচটা কী থাকে, লং পাস দিয়ে খেলার চেষ্টা করে, প্লেয়ার বের করে একটু জায়গা ছেড়ে। ওরা কালকে আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে ওদেরকে দেখে মনে হচ্ছে যে আফ্রিকান কোনো টিম মনে হয় আর্জেন্টিনার বিপরীতে খেলতে নেমেছে এবং প্রচণ্ড চার্জ করে খেলতেছে। তারপরেও ওই আমি বললাম যে কোচ মাঠের বাইরে থেকে প্ল্যান করবে, বাট এক্সিটটা তো প্লেয়াররা করে। এবং পুরো ম্যাচটা ওই আবারও আগের ম্যাচের মতো মেসি কেন্দ্রিক হয়ে গেছে, এবং যেটা হওয়ার সেটাই হয়েছে। আর্জেন্টিনা তো হারার কথাই না, যারা আশা নিয়ে বসে থাকে টিভির স্ক্রিনে যে আর্জেন্টিনা হারবে, এটা আসলে ভুল। কারণ ওই খেলা তো আর্জেন্টিনা এখন খেলে না। আগের যে ধাপটা ছিল আর্জেন্টিনার, তাদের ডিফেন্স একটু উইক ছিল, বাট লাস্ট 2-3টা বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা ওই জায়গাগুলোকে রিকভার করেছে। আগে ওদের গোলকিপিংয়ে একটা সমস্যা ছিল, সেটাও কিন্তু রিকভার করে এসেছে। এবং এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত পারফরমেন্স করেছে, লিগে পারফরমেন্স করেছে, এবং যেভাবে যেই প্ল্যান স্কালোনি করেছে, যেই টিমটাকে সে সাজিয়েছে, প্রত্যেকে তার যার জায়গা থেকে খেলেছে। কিন্তু আমার এখন প্রশ্ন থাকতেছে যে আসলে মেসি তো সবাইকে কাভার আপ করে দিচ্ছে, বাকিদের পারফরমেন্স যদি আমি দেখি, আপনি গুগলে দেখবেন যে যে প্লেয়ার রেটিংগুলো হচ্ছে, খুব একটা রেটিং দেওয়া হচ্ছে না, 6, 5.5 এরকম করে দেওয়া হচ্ছে। আমি আসলে নেক্সট এই কোশ্চেনটাই করতাম যে আপনি বলছিলেন যে আর্জেন্টিনা মেসি কেন্দ্রিক একটা দল, কিন্তু এটা আসলে তারা মানতেই নারাজ। যারা আর্জেন্টাইন ভক্ত তারা কিন্তু এটা মানতে নারাজ। না, তারা মানতে নারাজ বললে আমি, এটা তাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন থাকবে, বাট আপনাকে মানতে হবে যারা খেলাটাকে বুঝে, যারা খেলাটাকে খুব কাছ থেকে দেখে। কারণ আমি বলতেছি না যে আর্জেন্টিনার খারাপ প্লেয়ার রয়েছে, দুর্দান্ত প্লেয়ার রয়েছে যারা লিগগুলোতে পারফরমেন্স করেছে, তারাই কিন্তু খেলছে। আপনি দেখেন যখন ডিপল মাঠে থাকে, ডিপলের সাথে মেসির যে কম্বিনেশন, এটা আপনি অন্য কোথাও পাবেন? আমি অন্য কারোর সাথে মেসির ওই তালটা থাকে না, যার কারণে মেসির সাথে ডিপলের রসদটা কিন্তু খুব ভালো জমে ওঠে এবং ম্যাচে ওটার এফেক্ট পড়ে। প্রথম ম্যাচেই আমরা দেখেছি ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত ফর্মে থাকেন, হুলিয়ান আলভারেজ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু থাকে। আমি খুবই সারপ্রাইজ থাকি যে একাদশে কেন লাউতারো মার্টিনেজকে সবসময় নামানো হয়। আই থিঙ্ক সো ওই জায়গাটায় আলভারেজ অনেক বেস্ট করবে। আমার মনে হয় যে নেক্সট ম্যাচে স্কালোনি এই প্ল্যানটা যদি করে যায়, মার্টিনেজকে বসিয়ে রেখে আলভারেজকে মাঠে নামানো, এবং ওই জায়গাটা যদি আলভারেজ মাঠে নামে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মেসি আরেকটু ওপেন হয়ে আরও রিল্যাক্সে খেলতে পারবে। বিকজ অফ ফিনিশিংয়ে যেটা মেসি করতেছে, আই থিঙ্ক সো আলভারেজও সেটা করতে পারবে। কারণ আপনাকে এখন থেকে সেই সুযোগটা করে দিতে হবে, বিকজ অফ আপনি এখন পর্যন্ত মেসি রিলেটেড আছেন। নেক্সট ওয়ার্ল্ড কাপ বা নেক্সট ফিউচারে কী করবে আপনার এখন থেকে প্ল্যান করতে হবে, যে মেসির জায়গাটা কে নেবে। এটা যদি আপনার প্ল্যান এখন থেকে করেন, আই থিঙ্ক সো ভালো হবে। কারণ লাউতারো আমার কাছে মনে হচ্ছে যে একটু শ্যাকি মনে হচ্ছে, যে ফিনিশিংয়ের জায়গাটা আমার ওই সেই
হিগুয়েনের কথা মনে পড়ে যে 2014 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে যেত, ফাঁকা পোস্টে গোল দিতে মিস করেছে, অনেক মিস করেছে। ওই জায়গাটা আমার এখন মনে পড়ে। যদি ওই ধাঁচে চলে আসে তাহলে আমার মনে হয় যে ইন ফিউচারে আর্জেন্টিনার একটু সমস্যা হবে। তাসদি, আপনার কাছে আসতে চাই। উনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনা এখন মেসি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটার সাথে আপনি একমত কিনা, এবং সামনে আসলে যখন মেসি থাকবে না তখন আসলে আর্জেন্টিনাতে ওই জায়গাটা কে নিবে? না, এটার সাথে আমি পুরোপুরি একমত না। আমরা 2022 বিশ্বকাপে দেখেছি, 2022 বিশ্বকাপে কিন্তু পুরো পুরো টুর্নামেন্ট জুড়ে এটা পুরোটা মেসি কেন্দ্রিক ছিল না, এবং ফাইনালে আপনি দেখবেন বলগুলা কিন্তু সব মেসি বের করেনি। ডি মারিয়া ছিল, তারপর সাইডে লাউতারো মার্টিনেজ যে ছিলেন, তারপর হচ্ছে আমার ডি পল ছিলেন। হ্যাঁ, এই 2026 বিশ্বকাপে যেটা দুইটা ম্যাচে আমরা দেখতেছি যে হ্যাঁ, এটা একটু মেসি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সো পাপ্পু ভাইয়া যেটা বললো, হ্যাঁ, লাউতারো মার্টিনেজের জায়গায় যদি আমরা হুলিয়ান আলভারেজকে নামাই, হ্যাঁ, হুলিয়ান আলভারেজ আমরা এই লা লিগায়ও আমরা দেখেছি যে তার কিন্তু পারফরমেন্স খুব ভালো ছিল। সে কিন্তু বেশ গোলও পেয়েছেন এবং সে খুব বেশ ভালো খেলেছেন। সো লাউতারো মার্টিনেজের জায়গায় যদি আমরা হচ্ছে হুলিয়ান আলভারেজকে নামাই, তাহলে এখানে মেসি কিন্তু একটু স্পেস বেশি পাবে। এই যে আপনি দেখেন, আমরা কিন্তু মেসি বাদে আমরা অ্যাটাক করছি না। সো আমরা যদি ওইখানে আলভারেজ থাকে, তাইলে হচ্ছে আমাদের ওই মেসিও ওই দিক থেকে ফ্রিলি খেলতে পারবে, আর আলভারেজও অনেকগুলা চান্সেস ক্রিয়েট করতে পারবে। সো আমার মতে না, এটা টোটালি দুই দুই ম্যাচ দেখে আমি বলবো না যে এটা টোটালি মেসি কেন্দ্রিক নাকি। আমরা ফিউচারে আরো খেলা দেখলে এটা বলতে পারবো। সামনে মেসির জায়গা কে নিবে? সামনে মেসির জায়গা কে নিবে? আসলে মেসির জায়গা নেওয়া তো খুব সহজ কিছু না। ডিবালা আছে, তারপর হচ্ছে আলভারেজ আছে, তারা খেলবে, বাট মেসির স্পেস যেটা, মেসির প্লেস যেটা, এটা তো রিপ্লেস করা আসলে ইম্পসিবল। আচ্ছা, বাট আমার মতে আর্জেন্টিনার টিম কিন্তু আগে আগে 2010 2014-তে যেভাবে খেলতো, মানে ওরা কিন্তু টোটালি একবারে, মানে মেসি কিছু না করলে ওরাও কিছু করতে পারতো না। কিন্তু আমরা কিন্তু 18-তে দেখেছি, 22-এ দেখেছি, এবং 26-এও আমরা দেখতেছি। হ্যাঁ, টিম কিন্তু বিল্ড আপ করতে পারতেছে, টিম কিন্তু মেসিকে বল সাপ্লাই দিচ্ছে, মেসিও স্কোর করতেছে, বাট সাপোর্ট কিন্তু টিম থেকে পাচ্ছে মেসি ওইভাবে। সো আমি আশা করি যে মেসি রিপ্লেসে হ্যাঁ একটু আর্জেন্টিনা একটু সাফার করবে, বাট হোপফুলি তারা দে উইল ডু বেটার। পাপ্পু ভাই, এখানে আমরা মেসি আলোচনা করলাম, মেসিও একজন মহাতারকা, রোনালদো একজন মহাতারকা। সেই জায়গা থেকে যদি দেখি আর্জেন্টিনা থেকে মেসি যে সাপোর্টটা পায়, রোনালদো আসলে পর্তুগাল থেকে সেই সাপোর্টটা পায় না। এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি এই জায়গাটা খুবই মানে সারপ্রাইজড বিকজ অফ, আপনি দেখেন আপনার টিমে যখন তারকা প্লেয়ার, একজন লিজেন্ড ফুটবলার দলে থাকে, অতীত থেকেই আমি বলি যে যখন ম্যারাডোনা খেলতো কিংবা পেলে খেলতো, ইভেন ক্রুইফ খেলতো, এরা যখন খেলেছে, জিদান থেকে শুরু করে রোনালদো, তারা কিন্তু ওই যে প্লেয়ারটা থাকে ওই প্লেয়ারটাকে রেখে একটা টিম প্ল্যান করে। বাট পর্তুগাল টিমটা আমি দেখলাম যে তারা কখনোই ওইভাবে রোনালদোকে খুব একটা, মানে লাস্ট কয়েকটা ইয়াতে আমি দেখেছি যে ওরা ওইভাবে রোনালদোকে হাইলাইটস করতে চায় না। এখন কয়েকদিন আগেও একটা ইন্টারভিউতে একজন প্লেয়ার বলেছে যে তারা মনে করে রোনালদো অন্য যে 8-10টা প্লেয়ার রয়েছে তাদের মতো। বাট আপনার লিজেন্ডকে যদি আপনি রেসপেক্ট না করেন তাহলে আপনি মানে আপনি কিভাবে একটা ফল আশা করেন? আপনি 2022 সালে যখন আর্জেন্টিনা মাঠে নামে, তারা কিন্তু বলেছে যে আমরা এবারের ওয়ার্ল্ড কাপে জিততে চাই মেসির জন্য। জি, আপনি আপনার লিজেন্ডকে রেসপেক্ট করতেছেন। আপনি দেখেন আমাদের আমরা যদি একটু ক্রিকেটের দিকে তাকাই, যখন আমরা মাশরাফিকে হারিয়েছি, তখন মাশরাফি যখন চলে যায় কীরকম আমরা রেসপেক্ট তাকে করার চেষ্টা করেছি, আমরা রেসপেক্ট দেওয়ার জন্য। আপনি শ্রীলঙ্কান ক্রিকেটাররা চলে যাচ্ছে কিংবা ফুটবলে যারা চলে যাচ্ছিল মাঠ থেকে, ইংলিশ লিগ খেলে, বা তাদেরকে রেসপেক্ট করা হয়, কিন্তু পর্তুগাল টিমটা সেটা করে না। কেন করে না আমি আসলে এখনও জানি না। অনেকেই অনেক রকম কথা বলে, কেউ বলে যে হয়তো মেসি রোনালদো একটু মুসলিম সম্প্রদায়ের প্রতি তার একটু টান থাকার কারণে তাকে হয়তো তার টিমমেটরা দেখতে পারে না। বাট এটা একটা মানুষের বলা। বাট আমার কাছে এখনো এইটার রহস্য খুলতে হলে আমাকে যেতে হবে পর্তুগালের টিমের কাছে এবং তাদের প্লেয়ারদেরকে আসলে জিজ্ঞাসা করতে হবে যে কেন রোনালদোকে তারা সাইডে রাখতে চায়। এখন ওই যে একটা কথা বলে যে মেসিকে ওরা নিয়ে যায় জয়ের জন্য, আর আমার কাছে মনে হচ্ছে পর্তুগাল রোনালদোকে ক্যারি করতেছে বোঝা হিসাবে, এটা অনেকেই বলে। বাট আপনি যদি রোনালদোকেও স্পেস দেন, রোনালদোকেও সুযোগ করে দেন, বল দেন, আই থিঙ্ক সো সে তো আল নাসরের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, দলটাকে চ্যাম্পিয়ন করেছে এবার সৌদি প্রো লিগে।
দারুণ খেলেও যাচ্ছে, এমন না যে সে খেলতে পারছে না বা তার কাছ থেকে গোল আদায় হচ্ছে না বা কিছু পারছে না। প্রথম ম্যাচেও কিন্তু সে দেখবেন একটা বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেছে এই 41 ইয়ার্সেও। তাহলে আপনি তো সে ফুরিয়ে যায়নি, তাহলে মানে সে চেষ্টা করে যাচ্ছে, সে আসলে ফুরে যায় না। হ্যাঁ, তাকে আপনি যদি স্পেস দেন, তাকেও আপনি মেসির মতো যদি একটু খেলার স্পেসটা দিয়ে দেন, তাকে আপনারা যদি সাপোর্ট দেন, আই থিঙ্ক সো রোনালদোও ভালো করবে। তাহলে আসলে ব্যর্থতা রোনালদোর মধ্যে না, আমার কাছে মনে হচ্ছে যে টিমের 10 জন, আমার কাছে মনে হচ্ছে যে রোনালদো 11 জনের বিপরীতে না, আমার কাছে মনে হচ্ছে 21 জনের বিপরীতে খেলছে। তাজবি, আপনার কাছে আসি। আপনি আর্জেন্টাইন ফ্যান হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? 18 গোল দিয়ে আসলে সবার উপরে। এটা আসলে মানে অবিশ্বাস্য একটা এক্সপিরিয়েন্স। মানে হ্যাঁ, আমি ছোটবেলায় যাকে দেখে বড় হয়েছি এবং সে একটা একটা করে সব কিছু জয় করছে, মানে যেমন আপনার লা লিগা, ইউসিএল, ব্যালন ডি'র, এবং শেষে তারপর কোপা, শেষে হচ্ছে বিশ্বকাপ জিতে যে সে মানে লাস্ট ইয়েটা। তো এই যে একটার পর একটা কিন্তু সে রেকর্ড করেই যাচ্ছে, এবং এই নতুন রেকর্ড করলো হচ্ছে কি 18 গোলস, লাস্ট ছিল হচ্ছে 16 গোল, মিরাসলাভ ক্লোজার। সো সে এই জিনিসটা যে, এবং এটা যে এত সুন্দর একটা গোল দিয়ে সে ইয়ে করলো, এটা আসলে মানে আনবিলিভেবল, মানে এটা আসলেও অবিশ্বাস্য একটা এক্সপিরিয়েন্স। আপনার কাছে আসি, যেটা কি তাকে বলছিলাম যে মেসি এখন বিশ্ব মঞ্চে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা 18 গোল দিয়ে, ঠিক তার পেছনেই কিন্তু এমবাপ্পে দাঁড়িয়ে আছে আসলে 16 গোল করে। এখন এমবাপ্পে কি আসলে পারবে মেসিকে টপকে যেতে? সম্ভাবনা তো অনেক বেশি, বিকজ অফ এমবাপ্পের এটা 3 নাম্বার বিশ্বকাপ চলতেছে। তাহলে তার যদি ধরিও নেই, সে আরেকটা বিশ্বকাপ খেলতে পারবে। এবং এমবাপ্পে যে ছন্দে রয়েছে, এমন না যে দেখুন মেসির গোলের সংখ্যা আরও বাড়তে পারত। উনি 2010 সালে ওয়ার্ল্ড কাপে বা কোনো একটা ওয়ার্ল্ড কাপে তার গোলের সংখ্যা ছিল না, তো যার কারণে ওই জায়গাটা, কারণ 5টা ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ার, 28টা ম্যাচ খেলে 18টা গোল, এটা মেসির পাশে আসলে ওইভাবে মানা যায়। ওই যে বললাম যে প্রথম দিকের যে ওয়ার্ল্ড কাপগুলা, লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে মেসির পারফরমেন্সটা ছিল পুরো টিমটাকে তাকে করছে। আগের টিমটা ছিল মেসি কেন্দ্রিক নিয়ে, বা মেসি মিস করলে তারা ওইভাবে সাপোর্টটা তিনি পাচ্ছিলেন না, যেটা আমরা স্প্যানিশ লিগে দেখেছিলাম। মেসি দুর্দান্ত বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন, তখন অনেকে প্রশ্ন উঠতো যে আসলে বার্সেলোনায় মেসি ভালো খেলে কেন ন্যাশনাল টিমে পারছে না। ওই জায়গাটায় কে ছিল? জাভি আলোনসো থেকে শুরু করে ইনিয়েস্তা তাকে বল সাপ্লাই দিত, মেসিকে কিন্তু বল মেক করতে হতো না গোলের জন্য। বাট আগের টিমটার সাথে মেসিকে কিন্তু বলটাকে মেক করতে হতো, নিজের গোল করতে হতো, নাহলে অপোনেন্টকে দিয়ে গোল করানো হতো। বাট বার্সেলোনা যখন খেলেছে তখন কিন্তু তাকে শুধু গোলটাই করতে হতো, খুব কম সংখ্যক তাকে বল বের করতে হয়েছে। ঠিক 18-22 বিশ্বকাপগুলোতে কিন্তু দেখবেন মেসিকে বল বের করে দিচ্ছে, তোমার কাজ খালি স্কোর করো। হ্যাঁ, যার কারণে ওই জায়গাটা থেকে লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে ওর যে পারফরমেন্সটা ছিল দারুণ ছিল। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে মেসির নামের পাশে 18 গোল না, এখানে যদি 28টা গোল থাকতো তাহলে বেটার হতো। কারণ এখন যে পরিসংখ্যানে আছে, এমবাপ্পে অবশ্যই এই রেকর্ড ভাঙতে তার সময় লাগবে না। আর এমবাপ্পে এখনও আমার কাছে মনে হচ্ছে অনেক তরুণ টকবকে যুবকের মতো খেলে যাচ্ছে এবং দারুণ ছন্দে রয়েছে। রিয়াল মাদ্রিদ ধরো এইভাবে ছন্দে না থাকলেও ন্যাশনাল টিমে কিন্তু তার ছন্দটা রয়েছে। 2022 সালের ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন তিনি, এবং বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক, 66 বিশ্বকাপের পর প্রথম হ্যাটট্রিক দেখেছিল ফাইনালে। তো ওই যেখানে সে শেষ করেছে ওয়ার্ল্ড কাপটা এমবাপ্পে, সেখান থেকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে সে, অর্থাৎ তার কিন্তু ফ্লোটা রেখে দিয়েছে, এবং ন্যাশনাল টিমের জন্য যে পারফরমেন্সটা কথা সেটাই সে করতেছে। আমরা আলোচনা করব, আলোচনার মাঝখানে আসলে দর্শকদের ফোকাসটা একটু সরিয়ে দিতে চাই। দর্শক, 48 দলের এই বৈপ্লবিক বিশ্বকাপে শুধু মাঠের খেলা নয়, লড়াইটা জমছে ডাগ আউটেও। সেকেন্ড ম্যাচ ডে শেষেই 6 পরাশক্তি নকআউট নিশ্চিত করেছে। অন্যদিকে কৌশলগত ভুলে বিদায় নিয়েছে 4টি দেশ। চলুন দেখে আসি এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। 48 দলের বৈপ্লবিক বিশ্বকাপে শুধু গোল নয়, আসল লড়াই চলছে ডাগ আউটের ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ডের মাঝে। সেকেন্ড ম্যাচ ডে শেষে জ্যামিতিক সমীকরণে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে 6টি দল, আর কৌশলগত ভুলে ছিটকে গেছে 4টি দেশ।
জমাট লো ব্লক ডিফেন্স আর হাই প্রেসিং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বোতলবন্দি করে নকআউট বুক করেছে সহ আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। আর উইং প্লে ও দ্রুত ট্রানজিশনে ভর করে গ্রুপ পর্বের অভিশাপ মোচন করল নাগেলসম্যানের জার্মানি। সোমবার রাতে দেখা গেল ট্যাকটিক্যাল জিনিয়াসদের রাজত্ব। অস্ট্রিয়ার হাইলাইন্স ডিফেন্স চূর্ণ করতে মেসিকে ফলস 9 বানিয়ে বাজিমাত করলেন স্কালোনি। ফলাফল মেসির জোড়া গোল এবং 18 গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। অন্যদিকে দেশমের 4-2-3-1 ফরমেশনে ইরাকের মিডফিল্ড ব্লক ভেঙে ফ্রান্সকে জেতান এমবাপে, ছুঁয়ে ফেলেন ক্লোসার 16 গোলের রেকর্ড। আর ডিরেক্ট ফুটবলে সেনেগালকে আটকে 28 বছর পর বাজিমাত করল নরওয়ে। ব্লান্ডারের খেসারত দিয়ে বিদায় নিয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া ও জর্ডান। উইং দিয়ে তিউনিসিয়াকে চূর্ণ করেছে সুইডেন ও জাপান। আর আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শেষ 13 মিনিটে জর্ডানের ডিফেন্সিভ অর্গানাইজেশন ভেঙে পড়ে। লো ব্লক ধরে রাখতে না পারায় কাউন্টারে 2-1 গোলের স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে আসল থ্রিল ফিফার নতুন ফরম্যাটে। 12টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ তো সরাসরি যাবেই। আসল খেলা হবে থার্ড প্লেস টিমগুলোর গোল ডিফারেন্স ও পয়েন্টের টেবিলে। 12টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের ভেতর সেরা 8টি দল লাইফলাইন পাবে, বাদ পড়বে মাত্র 4টি কপাল পোড়া দল। দর্শক, প্রতিবেদন শেষে এবার স্টুডিওতে ফিরছি। আপনাদের যেটা বলছিলাম আর কি, যে নকআউট পর্বে তো আসলে কয়েকটি দেশ নিজেদের পজিশন কনফার্ম করে ফেলেছে, এবং এবারের আসর যদি আপনারা লক্ষ্য করেন যে ছোট ছোট যে দেশগুলো আসলে এবার খেলছে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। এইগুলো আসলে কিভাবে দেখছেন? বিশ্বকাপে ছোট বড় বলে কোনো কথা নেই। যারা বিশ্বকাপ খেলতে এসেছে 213টা দেশের ভিতরে 48টা দেশ বিশ্বকাপ খেলছে, তাহলে মানে তারা সবাই ভালো খেলেই বলে কিন্তু আসছে। আপনি ইতালিকে পাননি, ডেনমার্ক আসেনি, ঠিক আছে, নাইজেরিয়া নেই, ক্যামেরুনও নেই, তাহলে ওরা তো ভালো দল, বড় দল, তাহলে আসতে পারে না। কেপ ভার্দে এসেছে, হাইতি এসেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি কাউকে বলেন যে বিশ্বকাপে ওই যে যখন ব্রাজিল জিতলো হাইতির সাথে 84, ভাই সে বেটার টিম বিথায় কিন্তু সে বিশ্বকাপ খেলতে এসেছে। আপনি আর্জেন্টিনা খেলছে ওই যে জর্ডানের সাথে 63তম 67তম দল, এটা ম্যাটার করে না। ওরা বিশ্বকাপ খেলতেছে, অন্যরা বিশ্বকাপ খেলতে পারেনি। এরকম বহু তারকা টিম বা তারকা প্লেয়ার নিয়ে তারা বাদ পড়েছে। পোল্যান্ড বাদ পড়েছে। তাহলে আমি মনে করি 48টা দেশই সমান। হয়তোবা কেউ মাঠে এক্সিট করতে পারে, কেউ মাঠে এক্সিট করতে পারে না। কারো কাছে মনে হচ্ছে, যেমন আপনি যখন দেখবেন আপনার সামনে মেসির মতো একজন ফুটবলার, যাকে আপনি সামনে থেকে দেখলেই আপনি মানে চিন্তা করবেন মেসি আমার সামনে আছে, কিন্তু ওই জায়গাটা একটু দূরত্ব থাকে। আপনার এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, অন্যান্য টিমের এক্সপিরিয়েন্সগুলো থাকে, অন্যান্য টিমগুলো লিগগুলোতে ভালো মানে তাদের প্লেয়ারের বিস্তৃততা বেশি থাকে, যেটা হয়তোবা এই যে যারা নতুন দল আসছে তাদের হয়তো ওইভাবে বিস্তৃত থাকে না। তাদের নিজেদের ঘরোয়া লিগটাতেই তাদের পারফরমেন্স করতে হয়। তো এই জায়গাটা একটু বেশ কম থাকে। বাট আমার কাছে বিশ্বকাপে কোনো ছোট দল নেই, কোনো বড় দল নেই। আমি মনে করি সবাই ইকুয়াল। পাপ্পু ভাই, এবারের আসরটা যদি একটু লক্ষ্য করি, নবাগত যে দেশগুলো আসলে কোরাসাও, ইরান, কেপ ভার্দে, এইখানকার আসলে যে গোলকিপার তারা কিন্তু ফরওয়ার্ডদের থেকে বেশি নজর কাটছে। এই জিনিসটা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কেন ভালো লাগছে আমি বলি, আমি নিজে গোলকিপিং করতাম। আচ্ছা, আমি এবারও আমি বহু বছর ধরে গোলকিপিং করি, এবং আমার গোলকিপারের নেশাটা আসে হলো 2002 সালে যখন আমি অলিভার কানকে দেখি, তখন থেকে আমি এই গোলকিপারের নেশাটা জাগে। আর যখন আমি জিয়ান লুইজি বুফনকে দেখি, তখন থেকে আমার প্ল্যানটা আসে যে আমি গোলকিপিংই করব। আর আমার কাছে ওই সাইডটাকে খুব ভালো মনে হয়। এবং দেখেন তার ফরওয়ার্ডরা তাদেরকে বল বানিয়ে দেবে, তারপরে তারা ফিনিশিং করবে, অন্যরা তাকে সাপোর্ট দিবে। বাট গোলকিপার কিন্তু নিজেই একা একশো। ও চেষ্টা করে যে ও মাইন্ড সেট আপ করে, ও ওই প্লেয়ারের মাইন্ড বোঝার চেষ্টা করে। আপনাদের প্রত্যেকটা পেনাল্টি শুট আউট, টাইব্রেকার যেখানে যায় না কেন, একটা গোলরক্ষক যখন 3 কাঠির নিচে দাঁড়ায়, তার কিন্তু অনেক রকমের মাইন্ড চেঞ্জ করতে হয়। তার ওই প্লেয়ারের মেন্টালিটি বুঝতে হয়। সে তার উইক পয়েন্ট বের করে, তার স্ট্রং পয়েন্ট কোনটা বের করে, কে চাপ বেশি দিয়ে হেড করতে পারে সেটা তার মাথায় রাখতে হয়, যে কার কাছ থেকে গোলটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার কাছে মনে হয় যে সবসময় যে সবাই ফরওয়ার্ড এই সেই, আমার কাছে মনে হয় যে 11 জনের মধ্যে বেস্ট প্লেয়ারটা গোলকিপারদেরকেই দেওয়া উচিত। এবং এইবারের বিশ্বকাপেও কিন্তু বেশ কয়েকটা আপনার ভোজনিয়া, যিনি কেপ ভার্দের গোলরক্ষক, দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনি ইরানের গোলরক্ষককে দেখেন সেদিন, বেলজিয়ামের, আমার ওই সেভটা আমার এখনো চোখে পড়ে। ও শুয়ে পড়ছে, আবার শট করলো, সেটাও তিনি হাত দিয়ে সেভ করে দিল। এবং
এই যে গোলকিপারদের এবং তাদের সবারই এজ কিন্তু অলমোস্ট 35+, ভোজিনিয়ার 40-র কাছাকাছি, বাট তাদেরকে এখনো মনে হচ্ছে ইয়াং, এবং তারা যে ওই জায়গাটা তাদের যে দায়িত্বটা, এবং আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা গোলরক্ষক তাদের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছে। আপনি আগে কোস্টারিকার থেকে আসলো কেইলর নাভাস আসলো, আপনার আর্জেন্টিনার রোমেরো ছিল, দুর্দান্ত পারফরমেন্স করে গিয়েছে, এমিলিয়ানো মার্টিনেজ, আপনি এলিসন বেকার কিংবা আপনার এডারসন, তারা লিগে যেভাবে পারফরমেন্স করে, আপনি দেখবেন যে ব্রাজিল ন্যাশনাল টিমে এলিসন বেকারের কিংবা এডারসনের খুব একটা অত ভালো পারফরমেন্স নাই। এবারও এলিসন ফার্স্ট ম্যাচে মরক্কোর সাথে এবং লাস্ট মুহূর্তে একটা দারুণ সেভ করে দিয়েছে, বাট এলিসনদের কাছ থেকে আপনি যেটা এক্সপেক্ট করবেন যে তারা কতটা ভালো করতে পারে, সেটা আমি কখনোই এলিসন বেকারের কাছ থেকে কিংবা এডারসনের কাছ থেকে পাইনি, যেটা আর্জেন্টিনা পায় এমিলিয়ানো মার্টিনেজের কাছ থেকে। এবং এইবার কেপ ভার্দে পেল, ইরান পাচ্ছে, থিবো কর্তুয়া কিন্তু শেখই ছিল। বাট দেখেন যারা তারকা, মানে তারকা বনে গিয়েছে গোলরক্ষকে, তাদের কাছ থেকে কিন্তু আপনি সেই পারফরমেন্সটা পাচ্ছেন না। তো যারা ছোট তাদের ভেতরে থাকে যে আমি যদি লাইমলাইটে আসতে হয় তাহলে আমার যে দায়িত্বটা সেটা আমি পালন করি, এবং সেই দায়িত্বটাই কিন্তু তারা পালন করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে গোলরক্ষকরাই বেটার করবে এবার ওয়ার্ল্ড কাপে। আমরা আজকে মাঠের খেলা জয়বেলা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখান থেকে আজ বিদায় নিচ্ছি। আপনারা বিশ্বকাপ উপভোগ করবেন, কালবেলার সাথেই থাকবেন। ধন্যবাদ।